Welcome back to my class again, my dear young learners. This is Mamunur Rashid, Assistant Teacher English, Singirgaya High School, Kishoreganj, Nilphamari. Also a Master Trainer, James Curriculum under Jano project. You know, today's class is broadcasting by our dear project Jano, which is organized by Plan International, Care Bangladesh and ESDO. And our financial partner is European Union and Austrian Development Cooperation. I hope you will enjoy my today's session. Let's have a look on the screen. What can you see? Yes, this is narration or speech. You know, this item is very important for the student of class 8 to 12 and I hope you will enjoy. Narration or speech in Bangla, ukti ba kotha. আমরা সাধারণত দুভাবে কথা বলতে পারি বা কথা বলি, সেটি হলো প্রত্যক্ষভাবে বলি অথবা পরোক্ষভাবে বলি। তো প্রত্যক্ষ কিরকম, যে যখন আমি অন্যের কথা তার মতো করে বলি সেটি হলো প্রত্যক্ষ, অন্যের কথা যখন আমি নিজের মতো করে বলি তখন সেটি হলো পরোক্ষ। ধরো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তা আমি বললাম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটি আমি সরাসরি বললাম। অথবা আমি বললাম যে তোমাকে কেউ ফোন দিল, বলল যে রাতুল কেমন আছো, যে জি ভালো স্যার, আমি আজকে আসতে পারবো না, তোমরা নিজেরা একটু পড়ে নিও। তারপর তাহলে তুমি ধরো শবনমকে বললা, শবনম মামুন স্যার বললেন যে আমি আজকে আসতে পারবো না, তোমরা নিজেরা পড়ে নিও। তার মানে কি, আমার কথাটাই তুমি আমার মতো করে বললা। আর যখন তুমি আমার কথাটাকে তোমার মতো করে বলবা যে শবনম মামুন স্যার বললেন যে উনি আজকে আসতে পারবেন না, আমাদেরকে পড়ে নিতে বলছে, তাহলে সেটি হলো পরোক্ষ। তো সেই প্রত্যক্ষ এবং পরোক্ষ উক্তি যেটিকে আমরা ডিরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন বলে থাকি। ডিরেক্ট স্পিচের বা ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ আছে, রিপোর্টিং ভার্ব, একটা হলো রিপোর্টেড স্পিচ। যেমন দেখো এখানে হি সেড টু মি আই মেক আ প্ল্যান, ইনভার্টেড কমার ভিতরে এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর কমার পূর্বে ইনভার্টেড কমার পূর্বে কমা দিয়ে যে অংশটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই দুটি অংশকে একত্রে করলে, দুটি অংশকে মিলাইলে বা মিলিয়ে মানে যখন দুটি অংশকে আমরা অ্যাড করব, অ্যাড করে নতুন যে একটি কমপ্লিট বাক্য তৈরি করব, সেই বাক্যটি হবে ইনডাইরেক্ট ন্যারেশন। এবং সেই বাক্যটি করতে গেলে, মানে সেই বাক্য পর্যন্ত পৌঁছতে গেলে আমাদেরকে ধাপে ধাপে 5 ধরনের পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনগুলো যদি আমি একটু বলি, রিপোর্টিং ভার্ব অর্থাৎ এই সেট শব্দটাকে চেঞ্জ করতে হবে, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে, কমা এবং ইনভার্টেড কমা উঠাই দিয়ে এখানে একটা কনজাংশন অ্যাড করতে হবে, অর্থাৎ সংযুক্ত করতে হবে, যেটা দেয়া থাকবে না বাক্যে। এরপরে হচ্ছে এখানে যে আই লেখা আছে, উই লেখা থাকবে, দে লেখা থাকবে, এই পার্সন গুলো চেঞ্জ করতে হবে। মেক এই শব্দটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ভার্ব বা টেন্স চেঞ্জ করতে হবে। এবং সর্বশেষ যদি বাক্যে কোনো টাইম ওয়ার্ড দেওয়া থাকে সেটি চেঞ্জ করতে হবে, এবং চেঞ্জ করলে পূর্ণাঙ্গ ভাবেই তখন একটি বাক্য তৈরি হবে, যে বাক্যটিকে আমরা ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন বলবো। তো চলো আমরা আমাদের প্রথম ধাপের যে পরিবর্তন, রিপোর্টিং ভার্ব আমরা কিভাবে চেঞ্জ করব সেটি সম্পর্কে জেনে নিই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা শুরুতেই যে পরিবর্তনটি আমাদের করতে হয় সেটি হলো রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হয়। আমাদের কি চেঞ্জ করতে হয়? রিপোর্টিং ভার্ব আমরা চেঞ্জ করবো, যেটি 1 নম্বর পরিবর্তন। তো রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে গেলে আমাদের দেখো এই বাক্যটি একটু, হি সেড টু মি উই নিড ইউর হেল্প। হি সেড টু মি উই নিড ইউর হেল্প। একটু খেয়াল করো, এখানে এই যে সেড টু, অর্থাৎ এইখানে সেড শব্দটি হলো রিপোর্টিং, যদিও কমা পর্যন্ত এই অংশটিকে আমরা রিপোর্টিং ভার্ব বলি, কিন্তু মূলত রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড। তো এই সেড শব্দটিকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের উই নিড ইউর হেল্প এই বাক্যটি আমাদের চিনতে হবে। বাক্যটি কি করতে হবে? চিনতে হবে। অর্থাৎ বাক্যটি অ্যাসার্টিভে আছে না ইন্টারোগেটিভে আছে নাকি ইম্পারেটিভে আছে নাকি অপটেটিভে আছে নাকি এক্সক্লামেটরিতে আছে, অর্থাৎ এই 5টি বাক্যের কোন বাক্যে এই বাক্যটি দেয়া আছে সেটি আমাকে আইডেন্টিফাই করতে হবে। এই যে আমি এখানে লিখেছি, দেখো যে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হলে রিপোর্টেড স্পিচ, আরএস মানে হলো রিপোর্টেড স্পিচের বাক্যগুলো আমাকে চিনতে হবে, যে বাক্যগুলো দেয়া থাকবে। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, যে বাক্য চেনার আমরা দুটি সহজ পদ্ধতি আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। সেটি হলো শব্দ দেখে, আর একটা হলো চিহ্ন দেখে। কি দেখে? শব্দ দেখে এবং চিহ্ন দেখে। কিভাবে? খেয়াল করো, ইন্টারোগেটিভ বাক্য যদি আমি চিনতে চাই, তাহলে আমি বাক্যের কোথাও না কোথাও এরকম কোশ্চেন মার্ক যখন আমি দেখব, তখন খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো
বাক্যের শেষে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে ইন্টারোগেটিভ। বাক্যের শেষে অথবা বাক্যের শুরুতে কোথাও না কোথাও এরকম আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া থাকলে সেটা এক্সক্লামেটরি। তাহলে আমরা চিহ্ন দেখে চিনলাম। শব্দ দেখে কিভাবে চিনবো? যে বাক্যের শুরুতে ধরো লেট দিয়ে শুরু হয়েছে বাক্যটা, লেট মি ডু ইট, লেট আস প্লে ক্রিকেট, লাইক দ্যাট। আবার ধরো এরকম মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডোন্ট গো, কাম হেয়ার, মুভ অন, তারপর গেট আউট। হ্যাঁ, এগুলো হচ্ছে ইম্পারেটিভ বাক্য। অপটেটিভ হচ্ছে বাক্যের শুরুতে যদি আমরা মে অথবা লং দিয়ে কোনো বাক্য শুরু হতে দেখি তাহলে সেটি হলো অপটেটিভ বাক্য। তার মানে আমার মনে হয় যে আমরা খুব সহজেই মানে বাক্যগুলো আইডেন্টিফাই করতে পারবো। একটা হচ্ছে শব্দ দেখে, চিহ্ন দেখে। আর এই শব্দ অথবা চিহ্ন দেখে আমি আইডেন্টিফাই করতে পারলাম না যে বাক্যটি, সেটাই হলো অ্যাসার্টিভ। এবং অ্যাসার্টিভ বাক্যের বৈশিষ্ট্য শেষে ফুল স্টপ থাকবে, সামনে সাবজেক্ট ভার্ব থাকবে। তার মানে বাক্য আইডেন্টিফাই করাটা আমাদের জন্য জটিল বা কঠিন কোনো বিষয় না। আমরা খুব সহজেই দুটো পদ্ধতিতে, শব্দ দেখে এবং চিহ্ন দেখে আইডেন্টিফাই করতে পারবো। এখন হলো যে when you finished the identification, যে তুমি you can identify the sentence which is mentioned in the reported speech. reported speech এ যে বাক্যটি দেয়া আছে you can identify, then বাক্যটি যদি, ওই বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমি said শব্দটি, এখানে যে said শব্দটি আছে এই said এর জায়গায় আমি লিখবো told। কি লিখবো? আমি told লিখবো। অথবা said টুর পরে যদি কোনো প্রোনাউন দেয়া থাকে, অর্থাৎ প্রোনাউনের কোনো অবজেক্ট ফর্ম, said to me, said to him, said to them, said to her, তাহলে told হবে। আবার said টুর পরে যদি কোনো নাউন দেয়া থাকে, কি দেয়া থাকে? said টুর পরে যদি কোনো নাউন দেয়া থাকে সেক্ষেত্রে আমরা told। তবে নাউন দিলে অবশ্যই told লিখতে হবে। said to মামুন, তাহলে অবশ্যই told লিখতে হবে। তাহলে আমরা একটা সহজ হিসাব, said থাকলে told লিখবো, said টুর পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম থাকলে আমরা said টুর পরে সেই প্রোনাউনের অবজেক্ট ফর্মও লিখতে পারি অথবা সরাসরি told লিখতে পারি। সে থাকলে টেল লিখবো, শেষ থাকলে টেলস লিখবো, শেষ। এরপরে আসো, বাক্যটি যদি ইন্টারোগেটিভ হয় তাহলে সেইড থাকলে আমরা আস্কড ব্যবহার করব, সে থাকলে আস্ক, শেষ থাকলে আস্কেস, শেষ। বাক্যটি যদি অপটেটিভ হয়, এই বাক্যটি যদি অপটেটিভ হয় সেক্ষেত্রে আমরা সেড অথবা সেড টু, যদি সেইড থাকে তাহলে উইশড অথবা প্রেড, আর সেড টু মি, সেড টু হিম, সেড টু দেম এই ধরনের থাকলে তখন উইশড অথবা প্রেড এর পরে ফর লিখতে হবে। মাথায় রাখতে হবে যে টোল্ড এর পরে, এই যে আমি এখানে টোল্ড বললাম, টোল্ড এর পরে কখনো টু ব্যবহার করা যাবে না, আস্কড পরে কখনো টু ব্যবহার করা যাবে না। ঠিক তদ্রূপ এই উইশড অথবা প্রেড এর পরে কখনো টু ব্যবহার করা যাবে না, ফর ব্যবহার করতে হবে। শেষ থাকলে যে উইশেস প্রেস, অথবা সে থাকলে উইশ অথবা প্রে হবে। ওকে, এবার আসো, বাক্যটি যদি এক্সক্লামেটরি হয়, যেমন ধরো বললা যে ওয়াও হাউ নাইস, তাহলে কি হলো? তুমি বিস্ময় প্রকাশ করলা, তাই না? আবার এমন হলো হুররে উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে তুমি আনন্দ প্রকাশ করলা। তাহলে যে বাক্যটি দেয়া থাকবে সেটি যদি আনন্দ প্রকাশ করে তাহলে সেইড থাকলে আমরা লিখবো এক্সক্লেমড উইথ জয় অথবা প্লেজার, অথবা এক্সক্লেম, সে থাকলে এক্সক্লেম, ঠিক আছে? আর দুঃখ যদি বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো অথবা গ্রিভ। বিস্ময় যদি বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ অথবা ওয়ান্ডার। আর কোনো কিছুই যদি না বুঝে, এমন বাক্য যেটার দ্বারা বিস্ময় বুঝাচ্ছে আবার আনন্দ বুঝাচ্ছে, মানে তুমি কনফিউজ, তখন শুধু এক্সক্লেম লিখলেও, যে হি এক্সক্লেমড দ্যাট, হি এক্সক্লেমড ইউ হ্যাভ গট এ প্লাস, তুমি এ প্লাস পাইছো, এরকম কি, সে আশ্চর্য হয়ে গেছে, তখন তুমি সেখানে এক্সক্লেম ব্যবহার করতে পারো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো, যদি বাক্যটি ইম্পারেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, বাক্যটি ইম্পারেটিভ হলে সে বাক্যটি পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে এটির দ্বারা যদি অনুরোধ বুঝায় তাহলে সেইড থাকলে আমরা রিকোয়েস্টেড, সে থাকলে রিকোয়েস্ট লিখবো। আদেশ যদি বুঝায় তাহলে অর্ডার এবং অর্ডার লিখবো, সে থাকলে। নিষেধ যদি বুঝায় ফরবেড অথবা ফরবিড। নিষেধ যদি বুঝায় তাহলে দেখলাম। উপদেশ যদি বুঝায় অ্যাডভাইসড অথবা অ্যাডভাইস। নির্দেশ যদি বুঝায় নির্দেশ করছে, এরকম যদি বুঝায় সেক্ষেত্রে বুঝালে সেক্ষেত্রে কমান্ডেড অথবা কমান্ড, আর ইনস্ট্রাক্টেড অথবা ইনস্ট্রাক্ট, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারবো। তবে অবশ্যই ইম্পারেটিভ বাক্যের কি জানতে হবে আমাকে? অর্থ বুঝে তারপরে সেডের জায়গায় এই শব্দগুলোর। এমনও হতে পারে যে ধরো কাম হেয়ার, এদিকে আসো। এখন এই বাক্যটির দ্বারা উপদেশ বুঝাচ্ছে নাকি আদেশ বুঝাচ্ছে নাকি অনুরোধ বুঝাচ্ছে, এটি তুমি কনফিউজড। তখন সেক্ষেত্রে তোমাকে রিপোর্টিং ভার্ব খেয়াল করতে হবে যে এখানে যিনি কথা বলছেন, যিনি ব্যক্তি কথা বলছেন, তিনি কি সিনিয়র কেউ নাকি জুনিয়র কেউ। যদি সিনিয়র কেউ হয় তাহলে নিশ্চয়ই আদেশ করছেন কাম হেয়ার।
আবার যদি জুনিয়র অথবা সমবয়সী হয় সেক্ষেত্রে অনুরোধ হতে পারে। তার মানে ইম্পারেটিভ বাক্য অনেক ক্ষেত্রেই কনফিউজিং সিচুয়েশন আসতে পারে, সেক্ষেত্রে অর্থ বুঝে তোমাকে এটিকে কোপ আপ করতে হবে। তো এরপরে যদি ইম্পারেটিভ বাক্য লেটস অথবা লেটাস দেয়া থাকে বাক্যের শুরুতে, সেক্ষেত্রে আমরা প্রপোজড অথবা সাজেস্টেড লিখবো, আর যদি সে থাকে তাহলে প্রপোজ অথবা সাজেস্ট, এভাবে। এরপর যদি এমন থাকে যে লেট মি, লেট হিম, লেট দেম, লেট হার এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা টোল্ড লিখতে পারি, অথবা অর্থ অনুসারে, যেমন ধরো লেট মি ডু ইট, তাহলে সেটা রিকোয়েস্টও হতে পারে, সে আমাকে বললো যে ঠিক আছে আমি এটা করি, একটু আমাকে করতে দাও। তো এরকম পরিস্থিতি যখন তৈরি হবে তখন আমরা লেট যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা টোল্ডও লিখতে পারবো, অথবা অর্থ অনুসারে রিকোয়েস্টেড, সাজেস্টেড যেটাই লিখতে পারবো। তো আমরা মনে হয় যে আমরা অর্থাৎ রিপোর্টিং ভার্ব কিভাবে চেঞ্জ করবে সেটি জানলাম। এখন আসো 2 নম্বর পরিবর্তন, যেটিকে আমরা কনজাংশন অ্যাড বলে থাকি। কিভাবে আমরা কনজাংশন অ্যাড করব? হি সেড টু মি উই নিড ইউর হেল্প, এটাই ধরো বাক্য। তো এখন আমি এই যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ, ধরো আমি সেড এর জায়গায় লিখলাম টোল্ড। আমি যেহেতু বাক্যটা চিনে গেছি, তাই না, যে হি সেড টু মি উই নিড ইউর হেল্প। এখন আমরা এখানে এটাকে লিখতে পারি যে হি টোল্ড মি। আমি বলছি যে টোল্ড এর পরে কি লেখা যাবে না, টু লেখা যাবে না। এখন এখানে আমি একটা কনজাংশন কি করব, অ্যাড করব, ঠিক কিনা? এখন এই কনজাংশনটা অ্যাড করতে গেলে আমাকে যেটা করতে হবে, আবারও এই বাক্যটা আমাকে চিনতে হবে। তার মানে আমি বাক্যটা চিনবো একবার, কাজ হবে 2 বার। প্রথমবার আমি বাক্যটা চিনবো এই সেড শব্দটাকে চেঞ্জ করার জন্য, দ্বিতীয়বার আমি বাক্যটাকে চিনবো এখানে কনজাংশন নিয়ে আসার জন্য। কি নিয়ে আসার জন্য? কনজাংশন নিয়ে আসার জন্য। তো যখন আমরা তো ওই যে বললাম যে আমরা বাক্য চিনে ফেলছি শব্দ দেখে এবং চিহ্ন দেখে, তো আমি বাক্যটা চিনলাম যে অ্যাসার্টিভ, তখন কি হবে দেখো, যে বাক্যটি যদি অ্যাসার্টিভ হয়, বাক্যটা যদি অপটেটিভ হয়, বাক্যটা যদি এক্সক্লামেটরি হয়, তাহলে সেক্ষেত্রে কনজাংশন হিসেবে দ্যাট বসবে। তার মানে 3টা বাক্যে কনজাংশন হিসেবে এই জায়গায় কনজাংশন হিসেবে দ্যাট বসতে পারে। কি কি বাক্যে? অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এরপর এখানে যে প্রদত্ত বাক্যটি যদি ইন্টারোগেটিভ হয়, সেক্ষেত্রে খেয়াল করতে হবে ইন্টারোগেটিভ বাক্য সাধারণত আমরা 2 ভাবে শুরু হতে দেখি। একটি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হোয়েন, হুজ, হুম, হাউ, হ্যাঁ, অর্থাৎ 8W1S মিলে WS। এই ডাব্লিউএস কোশ্চেন যদি বাক্যের শুরুতে দেয়া থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকে, তাহলে সেই ডাব্লিউএস কোশ্চেনটাই কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করব। আর যদি বাক্যের শুরুতে ডাব্লিউএস কোশ্চেন দেয়া না থাকে, অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, আর ইউ রেডি, ক্যান আই হেল্প ইউ, এরকম অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইফ অথবা ওয়েদার লিখবো। তার মানে ইন্টারোগেটিভ বাক্য শুরু হবে 2 ভাবে, হয় ডাব্লিউএস কোশ্চেন না হলে অক্সিলারি। ডাব্লিউএস কোশ্চেন দেয়া থাকলে সেই ডাব্লিউএস কোশ্চেনটাই বসবে কনজাংশন হিসেবে, হু থাকলে হু, হোয়াট থাকলে হোয়াট, হোয়েন থাকলে হোয়েন, যেটা দেয়া থাকবে সেটি। আর অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইফ অথবা ওয়েদার এই যে কোনো একটা লিখবো, তবে ইফ লেখাটাই উত্তম। এরপরে আসো বাক্যটা যদি এখানে প্রদত্ত বাক্যটা যদি ইম্পারেটিভ হয়, সেক্ষেত্রেও খেয়াল করতে হবে, যেহেতু ইম্পারেটিভ বাক্য 2 ভাবে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে অথবা মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে। যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমি টু ব্যবহার করব, আর যদি সেটি লেট দিয়ে শুরু হয় তাহলে আমি সেক্ষেত্রে দ্যাট ব্যবহার করব। তা আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা যে আমরা টোটাল এই ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার ক্ষেত্রে কনজাংশন অ্যাড করা যে শব্দগুলো আমরা করে থাকি সাধারণত কনজাংশন, সেটি হলো মাত্র 4টা কনজাংশন, দ্যাট, টু, ইফ এবং ডাব্লিউএস কোশ্চেন, এই 4টা। এবং আমরা দেখলাম যে প্রায় 3.5টা মানে কি, অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি এবং ইম্পারেটিভে লেট থাকলে দ্যাট বসে। আর বাকিগুলো হচ্ছে যে ইম্পারেটিভ মূল ভার্ব দিয়ে শুরু হলে টু বসবে, আর ইফ অথবা ওয়েদার তো বললাম যে অক্সিলারি ভার্ব থাকলে ইফ অথবা ওয়েদার বসবে। তাহলে মোটামুটি আমার মনে হয় যে কনজাংশন অ্যাড সম্পর্কে আমার ধারণাটি স্পষ্ট করতে পেরেছি। এবার আসো পার্সন আমি কিভাবে চেঞ্জ করব। তাহলে আমি 3 নাম্বার চেঞ্জের কথা বলছি, কিন্তু এখন আমি কিন্তু চেঞ্জগুলোকে ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি, এই কারণে যাতে তোমাদের ন্যারেশনে এমন হয় যে কোনো একটা চেঞ্জ যদি আনচেঞ্জ থাকে, অপরিবর্তিত থাকে, মানে সব চেঞ্জ করছো পার্সন চেঞ্জ করো না, অথবা সব চেঞ্জ করছো কনজাংশন অ্যাড করো নাই, এই ধরনের নিখুঁত কিছু বিষয় আছে যেগুলো একটু এদিক ওদিক হলে অনেক কষ্ট করে করলা, কিন্তু দেখা গেল যে তোমার মানে ওই ন্যারেশনটাই হলো না, ওই বাক্যটার ন্যারেশনই হলো না। তার ন্যারেশন করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে যে পরিবর্তনগুলো ধাপে ধাপে করতে হবে। প্রথমে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব, তারপরে কনজাংশন অ্যাড করব যেটি আমি দেখালাম। এখন আমি আসতেছি পার্সন চেঞ্জ করব। খেয়াল করো, হি সেড টু মি আই হেট ইউ, আই হেট ইউ।
তো হেয়ার দ্য সাবজেক্ট আই ইজ ফার্স্ট পারসন, তাহলে এখানে আই শব্দটা কি ফার্স্ট পারসন। তো বাক্যে ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচের ভিতরে সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সেটি পরিবর্তিত হবে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এখানে কি দেওয়া আছে হি, তাহলে আই এই হি কে নির্দেশ করলে তখন আমি এই আই এর পরিবর্তে সেখানে হি বসাবো। এখন আই যদি এখানে হিমকে ধরো সি কে নির্দেশ করে তাহলে সি হবে, আই যদি দেমকে নির্দেশ করে দে হবে, আই যদি আব্দুর রহমানকে নির্দেশ করে তাহলে হি হবে, আই যদি পান্নাকে নির্দেশ করে তাহলে সি হবে। তার মানে এখানে সাবজেক্ট আই এ যাকে নির্দেশ করবে এখানে সাবজেক্ট হিসেবে যে থাকবে তাকে নির্দেশ করবে, আর সেই শব্দটা যদি নাউন হয় তাহলে সেক্ষেত্রে সেটা আমরা প্রোনাউন ব্যবহার করব। তার মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সেটি পরিবর্তিত হবে। এক অর্থাৎ পারসন চেঞ্জের একটা আমরা জানলাম যে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হয়। 2 নম্বর হচ্ছে আরেকটি বিষয় সেটা পরে বলছি যে হি সেড টু মি ইউ আর রাইট। তো এখানে ইউটা সেকেন্ড পারসন, কি পারসন খেয়াল করো সেকেন্ড পারসন। তো বাক্যের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। কি অনুসারে পরিবর্তিত হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত। তাহলে এখানে অবজেক্ট কি দেয়া আছে? মি। তাহলে মি ইউ যখন মি কে নির্দেশ করবে তখন হয়ে যাবে আই, ইউ যখন হিম কে নির্দেশ করবে তখন হয়ে যাবে হি, ইউ যখন হার কে নির্দেশ করবে তখন হয়ে যাবে সি, ইউ যখন দেম কে নির্দেশ করবে তখন হয়ে যাবে দে। আমি বুঝাতে পারছি কিনা? তার মানে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি সেকেন্ড পারসন হলে সেটি সরাসরি অবজেক্টকে নির্দেশ করবে এবং সেই অবজেক্ট অনুসারে সেই অবজেক্টটা তখন সাবজেক্ট হয়ে যাবে। এক এখন এমন হলো যে রিপোর্টেড স্পিচের ভিতরে সেকেন্ড পারসন দেয়া আছে কিন্তু সেটি অবজেক্ট হিসেবে, যেটা এই যে খেয়াল করো এখানে ইউ লেখা আছে, কি লেখা আছে? আই হেট ইউ, ইউটা আছে এখানে সেকেন্ড পারসন হিসেবে কিন্তু অবজেক্টের জায়গায়, এবং সেই ইউটা মি কে যখন নির্দেশ করবে তখন মি মি হবে, মিটা তখন আর আই হবে না, হিম হিমি হবে, হার হারি হবে, হ্যাঁ দেম দেমই থাকবে। কখন? যখন এই সেকেন্ড পারসনটা অ্যাজ এ অবজেক্ট হিসেবে বসবে। তার মানে ন্যারেশন করতে গেলে খুবই সতর্ক থাকতে হবে যে ইউ বা সেকেন্ড পারসনটা বাক্যে দুই ভাবে ব্যবহার হতে পারে। একটি হচ্ছে যে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার অ্যাজ এ অবজেক্ট হিসেবে বসতে পারে। যদি সাবজেক্ট হিসেবে বসে তখন সাবজেক্ট হিসেবে বসলে যে অবজেক্টকে নির্দেশ করবে সেই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। মিকে নির্দেশ করলে আই, হারকে নির্দেশ করলে সি, দেমকে নির্দেশ করলে এভাবে। আর যদি অবজেক্ট অনুসারে থাকে এবং সেটা যে অবজেক্টকেই নির্দেশ করবে সেই অবজেক্ট হবে। ইউটা যদি মিকে নির্দেশ করে মি হবে, ইউটা যদি হিমকে নির্দেশ করে হিম, তখন আর সেটা চেঞ্জ হবে না। এরপরে আসো হি সেড টু মি হি ইজ অলরাইট। এখানে যে হিটা সাবজেক্ট, বাক্যের যত জায়গায় থার্ড পারসন দেয়া থাকবে ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচের, তত জায়গায় ওই থার্ড পারসন যদি থাকে সেটি আর পরিবর্তন হবে না। তার মানে আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই যে বাক্যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে থার্ড পারসনটা কি হয় না? থার্ড পারসনটা পরিবর্তন হয় না। ফার্স্ট পারসনও পরিবর্তন হয়, সেকেন্ড পারসনও পরিবর্তন হয়, এবং সেটা কি হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়, আর রিপোর্টিং ভার্বের কি অনুসারে? অবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুরুত্বপূর্ণ 3টি পরিবর্তন সম্পর্কে জানলাম। আমরা এখন চতুর্থ পরিবর্তন, যেটি খুবই গুরুত্বপূর্ণ, ভার্ব চেঞ্জ বা টেন্স চেঞ্জ আমরা কিভাবে করব সেটি এখন আমরা দেখব। চলো দেখে নিই। এখন আমি চতুর্থ পরিবর্তন, যেটি খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশনের জন্য, ন্যারেশনের পরিবর্তনের ক্ষেত্রে, সেটি সম্পর্কে আমরা ধারণা লাভ করব এবং আশা করি আমি খুব সংক্ষেপে এবং খুব সহজে তুমি যাতে ন্যারেশনের ভার্বগুলো পরিবর্তন করতে পারো সে বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা একটু দেখি। হি সেড টু মি, দে কল্ড মি। ওকে, সো আমরা অলরেডি জেনে গেছি যে আমি সেটটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে বাক্য চিনবো যে বাক্যটা অ্যাসার্টিভ, তাহলে সেটটা টোল্ড হবে। বাক্যটা অ্যাসার্টিভ, এখানে কনজাংশন দ্যাট বসবে। তার মানে আমরা দুইটা পরিবর্তন করে ফেললাম। তারপর সাবজেক্ট দে লেখা আছে, তার মানে থার্ড পারসন পরিবর্তন হবে না। তার মানে দে পর্যন্ত আমরা 3টা পরিবর্তন সম্পর্কে ধারণা লাভ করেছি। এখন আমি কল্ড এই শব্দটিকে চেঞ্জ করব। তো এই কল্ড শব্দটিকে চেঞ্জ করতে গেলে আমাকে রিপোর্টিং ভার্বের কাছে যেতে হবে। তার মানে আমি প্রথম দুটি পরিবর্তন সেড এবং কনজাংশন বসানোর জন্য, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন অ্যাড করার জন্য যেমন এই বাক্যের শরণাপন্ন হয়েছিলাম, অর্থাৎ ইনভার্টেড কমার বাক্যের ঠিক এই ইনভার্টেড কমার দুইটি অংশ, যেমন এই যে সাবজেক্ট চেঞ্জ করার জন্য কিন্তু আমাকে রিপোর্টিং ভার্বের কাছে যেতে হয়েছিল, ঠিক কিনা?
ঠিক ভার্ব চেঞ্জ করার জন্য রিপোর্টিং ভার্বের কাছে যেতে হচ্ছে এবং সেটা রিপোর্টিং ভার্বের কাছে যেতে হবে। রিপোর্টিং ভার্ব, খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, মনোযোগ সহকারে শোনো। সেটি হলো যে রিপোর্টিং ভার্বটি যদি সেইড লেখা থাকে অথবা সেইড লেখা নাই কিন্তু V2 অর্থাৎ পাস্ট টেন্স বুঝায় যে কোনো শব্দ, অর্ডার, রিকোয়েস্টেড, ফরবিডেন, এই ধরনের শব্দ যদি লেখা থাকে, অথবা ওয়াজ ওয়ার সেইং লেখা আছে, সেইং লেখা নাই, ওয়াজ ওয়ার অর্ডারিং, ওয়াজ ওয়ার রিকোয়েস্টিং, হ্যাঁ, ওয়াজ ওয়ার ফরবিডিং, এই ধরনের শব্দ লেখা আছে, অথবা হ্যাড সেইড লেখা আছে, অথবা হ্যাড সেইড লেখা নাই কিন্তু হ্যাড ফরবিডেন লেখা আছে, হ্যাড অর্ডার্ড লেখা আছে, অথবা হ্যাড রিকোয়েস্টেড লেখা আছে, অথবা হ্যাড বিন সেইং অথবা হ্যাড বিন রিকোয়েস্টিং লেখা আছে। তার মানে সেইড, ওয়াজ ওয়ার সেইং, হ্যাড সেইড অথবা হ্যাড বিন সেইং, এই ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কিন্তু তোমাকে টেন্স বুঝাচ্ছি না, আমি শব্দ বুঝাচ্ছি, শব্দই তোমাকে টেন্সে নিয়ে যাবে। তার মানে পাস্ট ইনডিফিনিটের মধ্যে যদি এই সেইড শব্দের এই অর্থাৎ রিপোর্টিং ভার্ব থাকে তবেই এই অংশের টেন্স চেঞ্জ হবে, অন্যথায় হবে না। এই যে বলছি, থাকলে রিপোর্টেড স্পিচের ভার্ব চেঞ্জ হবে, অন্যথায় হবে না, অর্থাৎ টেন্স পরিবর্তন হবে না, যে টেন্সে আছে ওই টেন্সেই থাকবে, তবে সাবজেক্ট অনুসারে ভার্বটি পরিবর্তন হতে পারে। যেমন লেখা আছে, ধরো এখানে ধরো লেখা আছে সে, তাহলে এই অংশে তো পরিবর্তন হবে না, কিন্তু ধরো সাবজেক্ট কোনো কারণে চেঞ্জ হয়ে আই চেঞ্জ হয়ে হি বসলো, তখন ইজ হবে। তার মানে হচ্ছে এম যদি বাক্যে দেয়া থাকে তাহলে সেটা সর্বোচ্চ ইজ হইতে পারে অথবা আর হইতে পারে, কিন্তু সেটা ওয়ার হবে না, মানে অন্য টেন্সে যাবে না। আমি বুঝতে পারছি কিনা কি বিষয়টি? তার মানে এই অংশে এই 4 ধরনের ভার্ব অর্থাৎ পাস্ট টেন্সে এই ভার্বটি যদি পাস্টের কোনো না কোনো ফর্মে, পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টের যে কোনো একটাই যদি থাকে, সেইড, ওয়াজ ওয়ার সেইং, হ্যাড সেইড অথবা হ্যাড বিন সেইং, এইভাবে যদি দেয়া থাকে তাহলে ভার্ব চেঞ্জ হবে, অন্যথায় আমি ভার্ব চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ অন্য চেঞ্জ গুলো হবে, পার্সন চেঞ্জ হতে পারে, টাইম আউট থাকলে টাইম আউট চেঞ্জ হবে, কিন্তু ভার্ব চেঞ্জ হবে না। ভার্বটা ওই টেন্সেই থাকবে, সাবজেক্ট অনুসারে এদিক সেদিক হতে পারে। লাইকস, লাইক আছে সেটা লাইকস হইতে পারে, ইজ আছে সেটা আর হইতে পারে, অথবা এম হইতে পারে সর্বোচ্চ, কিন্তু এম ইজ। ওয়াজ আছে সেটা সর্বোচ্চ ওয়ার হতে পারে, হ্যাভ আছে সেটা সর্বোচ্চ হ্যাজ হতে পারে। এই হ্যাভ, হ্যাজ, এম ইজ আর অথবা ওয়াজ আর এর বাইরে যাবে না। আচ্ছা, এখন যখন তুমি দেখলে যে না এখানে সেইড লেখা আছে, তাহলে তো তুমি ভার্ব চেঞ্জ করতে পারবা, মানে অনুমতি পেলা, তখন খুব সহজ মনোযোগ দিয়ে শোনো। সেটি হলো যে আমি যদি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব এম অথবা ইজ দেখি, ওই জায়গায় ওয়াজ বসায় দিব, শেষ। আবার আমি যদি আর দেখি তাহলে আমি ওয়ার লিখবো, আর থাকলে কি হবে, আমি যদি আর দেখি তাহলে কি লিখবো, সেখানে ওয়ার লিখবো। ওকে, এরপরে আমি আর থাকলে সেখানে ওয়ার লিখবো, হ্যাভ, হ্যাজ থাকলে সেখানে হ্যাড লিখবো, হ্যাভ থাকলে হ্যাড অথবা হ্যাজ থাকলে হ্যাড লিখবো, হয়ে গেল। তার মানে আমরা কিন্তু আমাদের বিভিন্ন টেক্সট বুক বা গাইড বইগুলোতে আমরা দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। আমি কিন্তু আবারও বলছি, আমি তোমাকে টেন্স পড়াচ্ছি না, আমি শব্দ পড়াচ্ছি, শব্দই তোমাকে টেন্সে নিয়ে যাবে। তার মানে যদি এম ইজ থাকে তুমি ওয়াজ লিখে দিবা, হয়ে গেল, তারপরে পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। আর আছে তুমি ওয়ার লিখে দিলে পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। হ্যাভ অথবা হ্যাজ আছে তুমি হ্যাড লিখে দিলে পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। ক্লিয়ার? এবার আসো, যদি বাক্যে ওয়াজ অথবা ওয়ার দেয়া থাকে তাহলে তুমি সেক্ষেত্রে হ্যাড বিন লিখলা, হয়ে গেল। অথবা বাক্যে যদি শুধু হ্যাড থাকে তাহলে তুমি হ্যাডও লিখতে পারো অথবা হ্যাড বিনও লিখতে পারো। তার মানে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হবে, ওয়াজ লেখা আছে হি ওয়াজ ইল, তাহলে হবে হি হ্যাড বিন হিল। দে ওয়ার ইল, ধরো দে কল্ড, পাস্ট টেন্সে আছে সেটা পরে বলতেছে, দে ওয়ার ইল, তাহলে হবে দে হ্যাড বিন ইল। ক্লিয়ার বিষয়টি? আচ্ছা, এরপরে আসো, বাক্যে ক্যান থাকলে কুড হবে, শ্যাল অথবা উইল থাকলে উড হবে, শ্যাল অথবা উইল থাকলে উড হবে, মে থাকলে কি হবে, মাইট হবে। শ্যাল থাকলে অনেকে শুডও লিখতে চায়, লিখতে পারো, কিন্তু শ্যাল থাকলে, শ্যাল উইল থাকলে উড লেখাই উত্তম। এরপরে আসো, যদি সেটা প্রিন্সিপাল ভার্ব থাকে, এতক্ষণ কিন্তু আমি অক্সিলারি ভার্বের কথা বললাম যে অক্সিলারি ভার্বগুলো এইভাবে চেঞ্জ করবো, কিন্তু শুধু প্রিন্সিপাল ভার্ব বাক্যে একাই থাকতে পারে 3 ভাবে। কয় ভাবে বললাম আমি? 3 ভাবে বাক্যে একাই বসতে পারে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে বসতে পারে একাই, অথবা ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়ে একাই বসতে পারে। সেক্ষেত্রে যেমন গো লেখা আছে অথবা গোজ লেখা আছে, সেই গো অথবা গোজটা হয়ে যাবে ওয়েন্ট, তার মানে V2 হবে। অর্থাৎ V1 যদি থাকে প্রিন্সিপাল ভার্বটা, কল্ড লেখা আছে ওটা V2,
আর যদি কল লেখা থাকতো তার মানে V1, তাহলে V1 কল লেখা থাকলে সেটা কল্ড হইতো, কল লেখা থাকলে কি হতো, কল্ড হতো। এখন যদি V2 থাকে ওয়েন্ট লেখা আছে তখন সেটা হয়ে যাবে হ্যাড গন, অর্থাৎ হ্যাড প্লাস V3 হবে, কি হবে, হ্যাড প্লাস, তার মানে এখানে লেখা আছে কল্ড, তাহলে হ্যাড কল্ড, লেখা আছে কেম, তাহলে হ্যাড কাম, লেখা আছে ওয়েন্ট, হ্যাড গন। বুঝতেছো আমার কথা? তার মানে এখানে প্রিন্সিপাল ভার্বটা যদি V2 হয় তাহলে হ্যাড প্লাস V3 হবে, এখানে প্রিন্সিপাল ভার্বটা যদি V1 হয় তাহলে V2 হবে, এখানে প্রিন্সিপাল ভার্বটা যদি ভার্বের শেষে S বাই S যুক্ত থাকে তাহলেও V2 হবে। তার মানে প্রিন্সিপাল ভার্ব 3 ভাবে বসে সেটা আমরা জানলাম। এরপরে আসো, বাক্যে যদি মাস্ট লেখা থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাড টু অথবা উড হ্যাভ টু ব্যবহার করব। আর মাস্টটা অনেক সময় অপরিবর্তিত থাকে যদি সেটার দ্বারা চিরন্তন সত্য কথা বোঝায়। যেমন ধরো আমি বললাম যে উই মাস্ট ডাই, আমরা মরবই, হ্যাঁ, এরকম চিরন্তন সত্য কথা যদি থাকে তাহলে মাস্টই থাকবে, তখন আর পরিবর্তন হবে না। কিন্তু মাস্ট, যেমন উই মাস্ট গো, আমরা যাবই, তখন সেটা তুমি হ্যাড টুও লিখতে পারো অথবা উড হ্যাভ টুও লিখতে পারো। তবে বাক্যে উড, কুড, শুড, মাইট যদি পূর্ব থেকেই দেয়া থাকে তাহলে সেগুলো আর পরিবর্তন হবে না। তাহলে আমার মনে হয় যে ভার্ব এর পরিবর্তন সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি, যেটা আমরা টেক্সট বুক বা গাইড বইগুলোতে যেভাবে দেয়া আছে তার থেকে একেবারে ভিন্ন আঙ্গিকে তোমাদের বোঝার সুবিধার্থে একেবারে স্পেসিফিক আমি শব্দ দিয়ে টেন্সে তোমাকে ক্লিয়ার করে বোঝানোর যতটুকু পারছি চেষ্টা করেছি। আশা করি আমার মনে হয় যে ভার্বস সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো তোমরা ইনশাল্লাহ খুব সহজেই উতরায় উঠতে পারবা। এরপরে আসো টাইম ওয়ার্ড সেন্স, যেটি বাক্যে থাকার উপর নির্ভর করে। যেমন ধরো হি সেড টু মি টুডে আই ফিল গুড, হি সেড টু মি টুডে আই ফিল গুড। তো এখানে টুডে এই শব্দটি হচ্ছে টাইম ওয়ার্ড, সেটি বাক্যে অনেক সময় থাকতেও পারে নাও থাকতে পারে। তো বাক্যে থাকলে যদি টুডে আছে, যেমন টুডে আছে আমি দ্যাট ডে লিখবো, হ্যাঁ, ইয়েস্টারডে আছে তাহলে হবে দ্য প্রিভিয়াস ডে, তারপরে টুমোরো হলে দ্য নেক্সট ডে। এখন এই আমরা কোন টাইম ওয়ার্ড থাকলে সেটি কিভাবে চেঞ্জ হবে সেটির একটি চার্ট আমরা এখন দেখব। চলো আমরা একটু দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা চার্টটি দেখেছো, যে কোন শব্দগুলো থাকলে কোনটিতে পরিবর্তিত হবে, এবং আশা করি তোমরা এটি নোট ডাউন করে মুখস্থ করে রাখবা। তাহলে টাইম ওয়ার্ড চেঞ্জ সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। তার মানে আমরা শুরু থেকে দেখলাম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার ক্ষেত্রে 5 ধরনের পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হয়, কনজাংশন অ্যাড করতে হয়, পার্সন চেঞ্জ করতে হয়, ভার্ব বা টেন্স চেঞ্জ করতে হয়, এবং সর্বশেষ টাইম ওয়ার্ড থাকলে সেটি চেঞ্জ করতে হয়। এই চেঞ্জগুলোর কোনো না কোনো জায়গায় যদি কোনো গ্যাপ থাকে, কোনো একটা চেঞ্জ যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোনো একটা চেঞ্জ যদি স্পেসিফিক না হয়, চেঞ্জ না হয়, তাহলে কিন্তু ওই বাক্যটির ন্যারেশন কমপ্লিট হবে না। তাহলে আমরা এই পরিবর্তনগুলো ধাপে ধাপে করব, এবং ধাপে ধাপে এই পরিবর্তনগুলো করলে ইনশাল্লাহ ন্যারেশনের, সেন্টেন্স ন্যারেশন করার ক্ষেত্রে যে ভুলগুলো আমাদের ছোটখাটো হয় সেগুলো ইনশাল্লাহ আর হবে না। তো আমরা আজকে সেন্টেন্স ন্যারেশন করার রুলস গুলো জানলাম। ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ আমরা প্যাসেজ ন্যারেশন করার রুলস গুলো এবং কিছু প্র্যাকটিস সহ আরো বিস্তারিত জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং আমাদের জানো ফেসবুক অনলাইন যে পেজ রয়েছে সেটির সাথে থাকো। নিজে এই ক্লাসগুলো নিজেরা দেখো, নিজেরা মানে নিজেদেরকে সমৃদ্ধ করো, অন্যদেরকে শেয়ার করে লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করো। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমরা জানাতে ভুলবে না। ভালো থাকো, এই শুভকামনায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।